নমস্কার সবাইকে, স্বাগত লোকান্ত রেডিওর নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে অভিমান্যু সূর্য। দাদা, কেমন আছো? খুব ভালো আছি। সকলকে নমস্কার। তুমি অ্যাস্ট্রোলজার, তুমি বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করো এবং তোমার একটা বিশেষত্ব আছে এখানে। তুমি যদি একটু সবাইকে বলো সেটা নিয়ে, তোমাদের স্পেশালিটি। বিশেষত্ব বলতে জ্যোতিষ চর্চাটা করি আমরা। এবং দেখো, জ্যোতিষ শাস্ত্রে আজকে আমরা যেটুকু পাচ্ছি, যা কিছু, যা বিচার, যা জ্যোতিষীয় তত্ত্ব, এটা হচ্ছে ভারতবর্ষ 1000 বছর পরাধীন ছিল। মোগল পিরিয়ডটাই আমাদের যত বড় বড় বিশ্ববিদ্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, গুরুকুল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় থেকে যে অভাব শিক্ষা চর্চা, তারপরে বংশানুক্রমে কিছু পরিবার, হুম। কিছু গুরুরা এই শাস্ত্রটাকে বাঁচিয়ে রেখেছিলেন মোগলদের হাত থেকে। সেই যে বেঁচে থাকার রসদ, এটাই আজকে আমরা পাচ্ছি, আর সেটাই বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। আমার গুরু ও শাকদ্বীপীয় গুরু, শাক্য গুরু। তা তোমরা জানো নিশ্চয়ই, শাকদ্বীপীয় ব্রাহ্মণরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত জ্যোতিষ চর্চা করে, এবং যাদের মগ ব্রাহ্মণ বলা হয়। শাকদ্বীপীয় ব্রাহ্মণরা হচ্ছে সব থেকে উঁচু শ্রেণীর ব্রাহ্মণ। আচ্ছা। ব্রাহ্মণ অর্থ কি? যিনি প্রকৃত ব্রহ্মজ্ঞানী, যিনি শাস্ত্রের অধিকারী। তো পুরাণে কথিত আছে, স্বয়ং শ্রীকৃষ্ণ তার পুত্রের কুষ্ঠরোগ নির্মাণের কুষ্ঠরোগ হয়েছিল, সেখান থেকে তাকে মুক্তি লাভের জন্য শাকদ্বীপ থেকে শাকদ্বীপীয় ব্রাহ্মণদের নিয়ে এসেছিলেন সূর্য যজ্ঞ করার জন্য। আচ্ছা। এবং সেই শাকদ্বীপীয় ব্রাহ্মণদের হাত ধরেই এই জ্যোতিষ চর্চা, জ্যোতিষ, এবং তারা সব থেকে জ্যোতিষে তারাই সব থেকে পারদর্শী ছিলেন। বশিষ্ঠ মুনি থেকে শুরু করে চাণক্য থেকে শুরু করে এরা সকলেই শাক্য ঋষি, যাদের জ্ঞান, যাদের রচনা আজকে আমাদের শাস্ত্রকে গৌরবময় করেছে। এবং আমরা যেটুকু বাঁচিয়ে রাখতে পেরেছি, হুম। এইটুকুই নির্যাস আমরা আমাদের দর্শকদেরকে দিই, যারা আমাদের কাছে আসেন মানে আপনাদের তাদেরকেও দিই। মানে বংশগত যেটা বাঁচিয়ে রেখেছে সেটাই মানে এখন প্রচারিত হয়েছে পরবর্তীকালে। হ্যাঁ, এই এখন যত জ্যোতিষী আছে আমরা সেটুকুই পেয়েছি, যেটা বাঁচিয়ে রাখা হয়েছে। হুম। খুব কষ্টে বাঁচিয়ে রাখা হয়েছিল। অবশ্যই। আমরা অনেক সময় বর্ষফলটা দেখি, এবার তোমার সাথে কথা হচ্ছিল অফ স্ক্রিনে যে সবার বর্ষফলটা মিলে না, এটার পিছনে একটা কারণ আছে। সেই কারণটা যদি তুমি একটু দর্শকদের বলো। বর্ষফল মিলে না, এটা একটা যেমন বিষয় আছে, রাশিফল তো আরোই মিলে না, দৈনিক রাশিফল। এক্স্যাক্টলি। এবার তুমি দেখবে বহু বড় বড় পোর্টাল বা বহু বড় বড় সংবাদ মাধ্যমে এটা দৈনিক রাশিফল বেরোয়। হ্যাঁ, মানে আজকের 2026। দিনটা কেমন যাবে, কালকের দিনটা কেমন যাবে, এটা হ্যাঁ। মেলে না। তার কারণ হচ্ছে এই রাশিফল দৈনিক, এটাই সব থেকে বড় ভুল। আচ্ছা। সব থেকে বড় ভুল, ভ্রান্তি। এটা কিন্তু জ্যোতিষের কোনো বিধানে নেই, জ্যোতিষের কোনো গ্রন্থে রাশিফল নির্ণয় করা যেভাবে বলা হয় সেটা নেই। কারণ হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে আমরা যে কটা গ্রহকে ধরে বিচার করি, তার মধ্যে সব থেকে ফার্স্ট প্ল্যানেট হচ্ছে চন্দ্র। হুম। সে একটা রাশিতে থাকে 56 আওয়ার্স, সেখানেও 56 ঘন্টা। তো হুম। একটা রাশিকে সে 56 ঘন্টা ভোগ করছে, সেটাও তো একদিনের থেকে বেশি, প্রায় হ্যাঁ। 2.5 দিনের কাছাকাছি। হ্যাঁ। তো সেখানে দৈনিক রাশিফল একটা গ্রহকে ধরে বের করা এবং সেটা মেলানো, সেটা না। জ্যোতিষীর কাজ এটা বলা না যে আপনার চাকরি হতেও পারে আবার নাও হতে পারে, এটা জ্যোতিষীর কাজ নয়। আচ্ছা। জ্যোতিষী বলবে আপনার চাকরি হবেই। আচ্ছা, মানে এটা সার্টেনটির মধ্যে থাকবে না, না এটা। ইয়েস নো না, ইয়েস নো এর মাঝখানে থাকবে না। আপনি মারা যাবেন তো যাবেনই, আচ্ছা। আপনার অ্যাক্সিডেন্ট হবে, পা ভাঙবে, এখানেই ভাঙবে, এটা বলা যায়। আচ্ছা, মানে এতটা আপনার, ডিটেইলে যাওয়া হ্যাঁ, যায়। একদম ডিটেল বলতে হয়, তবেই তো অ্যাস্ট্রোলজিস্ট, তবেই তো সে অ্যাস্ট্রোলজার। আপনি আচ্ছা। হতেও পারে, নাও হতে পারে, হ্যাঁ। এটা কি ধরনের কথা? অনেক জ্যোতিষী আছে, চেম্বারে আসে ক্লায়েন্ট, হ্যাঁ বলুন কি সমস্যা। আর তুমি কি উকিল না তুমি ডাক্তার? তোমার কাছে এসে বললো আমার এই সমস্যা হয়েছে, ওষুধ দিন। কি আমি এই সমস্যায় পড়েছি, আমার কেসটাকে বাঁচাবো? তুই অ্যাস্ট্রোলজার। তাহলে আমাদের যারা প্রকৃত অ্যাস্ট্রোলজার, যারা জ্যোতিষটা জানে, তাহলে একজন যখন চেম্বারে ঢুকলো তার, বা ঘরে আসলো, তার মাথা থেকে চুল থেকে পা অব্দি দেখে নিল, সেটা সামুদ্রবিদ্যা। হুম। ওকে। আমরা মানে এই আজকে বসেছি 2026 নিয়ে একটু আলোচনা করতে। আমরা একটা রাশিফল তো কভার করেছি কিছু একটা ভিডিওতে। আজকে অন্য অ্যাসপেক্ট গুলো নিয়ে একটু কথা বলবো, একটু পলিটিক্যাল অ্যাসপেক্ট। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো যেটা আমরা পলিটিক্যাল সিচুয়েশন দেখছি একটা, তোমার সেটা নিয়ে তোমার কোনো নিজস্ব প্রেডিকশন আছে? আছে, এবং এটা আমি তো বলেওছি এর আগেও, তুমি রিকোয়েস্ট করছো আজকে এই বিষয়টা নিয়ে পডকাস্ট করার, সেটা আমার খুব ভালো লেগেছে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে আজকে যে রাজনৈতিক স্থিরতা, এটা
দুজনের মধ্যে মূলত লড়াই, বিজেপি তৃণমূল নয়, আচ্ছা, দুটো ব্যক্তির লড়াই। তো ভাগ্যটা কি একটু বলি, তারপরে আমি প্রেডিকশনে আসছি। অবশ্যই। পশ্চিমবঙ্গে 26-এ যে দল ক্ষমতায় আসবে সেই দলের কাণ্ডারির ভাগ্যে ক্ষমতায় আসবে। আচ্ছা, ধরো তুমি সচিন, আর ধরো একটা আরেকজন অর্ডিনারি প্লেয়ার, দুজনের মধ্যে একটা রেস হচ্ছে কে বেশি সেদিনকে বেটার করবে, হুম, বা ধরো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। হুম, এবার দেখা গেল দৌড় প্রতিযোগিতা শুরু করার পরে যে যে সব থেকে বেশি পপুলার, যার সব থেকে বেশি ফ্যান, ওই দিনে তার দৌড়াতে দৌড়াতে একটা চোট লেগে গেল, হ্যামস্ট্রিং হয়ে গেল, আচ্ছা, সে মাঝপথে দৌড় থামিয়ে দিল। এটাই কিন্তু ভাগ্য। হুম, তাহলে ওই দিনে কার ভাগ্য সুপ্রসন্ন, যেদিন রেজাল্ট বেরোবে আচ্ছা, এটা, আর যে সময়টা ভোট চলবে এটা, এর উপর ডিপেন্ড করবে ওয়েস্ট বেঙ্গলে কোন সরকার আসছে, কোন ব্যক্তি মুখ্যমন্ত্রী হবে এবং তার সরকার চলবে। আচ্ছা, আমাকে কেউ এখানে ভাবতে পারে যে আমি কোনো দলকে নিয়ে বলতে পারি পক্ষে, একদম না। আমি যখন এই চেয়ারে বসে আছি আমাকে জ্যোতিষের কথাই বলতে হবে। হুম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কুষ্টি অনেক স্ট্রং, তবে গুগলে যেটা দেখা যায় মমতা ব্যানার্জির জন্ম 5ই জানুয়ারি 1955, এটা ওনার অরিজিনাল জন্মদিন নয়, সেটা আচ্ছা, আমরা জানি। তো ওনার এই মুহূর্তে যে গ্রহ দশা ভালো, নট ব্যাড। তবে শুভেন্দু অধিকারী, যদি আমরা তাকে মনে করি তার বিরোধিতা, বা মোহাম্মদ সেলিম বা নওশাদ সিদ্দিকী, তাদের সংক্রান্ত যত ডেটা আমাদের কাছে আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম, নওশাদ সিদ্দিকী, এই ব্যক্তিগুলির মধ্যে সব থেকে স্ট্রং গ্রহদশা ত্রিপাপ চক্রের বিচারে 2026, রাশি অনুযায়ী গ্রহগত অবস্থানের বিচারে শুভেন্দু অধিকারী অনেকটা পজিটিভ জায়গায় দাঁড়িয়ে। আচ্ছা, তো যদি মে মাস নাগাদ নির্বাচন হয়, তারপরে আগে হলে আমি বলবো না, হুম, আমরা মোটামুটি মে মাসকে ধরে বিচার করেছি। আচ্ছা, মে মাস নাগাদ যদি নির্বাচন হয় এবং যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে শ্রমিকবাবু মুখ থাকেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম মুখ থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে। আচ্ছা, যদি শুভেন্দু অধিকারী মুখ হয়ে যান, আচ্ছা, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারবেন। আচ্ছা, তখন একটা মানে চ্যালেঞ্জটা অনেকটা লেভেল বেড়ে যাবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার পার্টি ক্ষমতায় আসবে তখন। আচ্ছা, আমরা জ্যোতিষের কথা বলবো, ধরুন হ্যাঁ, ওনার দল যদি ওনাকে ঘোষণাই না করে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে, হ্যাঁ, তাহলে তো প্রশ্নই আসছে না। এক্স্যাক্টলি, বিজেপি লড়াইতে থাকবে, নিশ্চিত লড়াইতে থাকবে। সেটা জন্য জ্যোতিষের কথা না, সেটা সাধারণ মানুষও জানে হ্যাঁ, যে পশ্চিমবঙ্গে অপোজিশন শাসক ক্লোজ একটা ফাইট হবে, এক্স্যাক্টলি, গত বছরও হয়েছে। কিন্তু সরকার গড়ার জন্য যে ভাগ্যটা দরকার, হুম, যে ভাগ্যের দরজা থেকে আমরা ওই জায়গায় বসতে পারি, সেইটা শুভেন্দু বাবুর মুখ না হলে হবে না। বিজেপির কাছে সম্ভব নয়। আচ্ছা, তাহলে এখন যে পরিস্থিতি, এখনো আমার প্রেডিকশনটা আশা করি আমি আজকে বোঝাতে পেরেছি। হ্যাঁ, আপনি খুব সুন্দরভাবে বোঝালেন, খুব ইজিলি সবাই বুঝতে পারবে। যতক্ষণ না কম্পিটিটর চয়েস হচ্ছে পারফেক্ট ভাবে, ততক্ষণ না ভাগ্যের বিচারটা তুমি করতে পারবো না। হ্যাঁ, আমি মানে একটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যাপারটা। ইন্ডিভিজুয়াল, আচ্ছা, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, একদম ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এটা তো আমাদের পশ্চিমবঙ্গ গেল। আমাদের নরেন্দ্র মোদী আর কত বছর থাকতে পারেন মানে আমাদের এজ এ পিএম? দেখো, নরেন্দ্র মোদীর অলরেডি 2025-এর এপ্রিলের পর থেকে ওনার সময় কিন্তু খুব বিশেষ ভালো যাচ্ছে এমন নয়। তুমি বলতে পারো সামনে তো বিহার নির্বাচন জিতেছে, এক্স্যাক্টলি, তো বিহার নির্বাচন মোদিজির ভাগ্যে কিন্তু মানে জ্যোতিষীয় বিচারে জয় হয়নি। আচ্ছা, ওখানে বিহারের যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, হুম, তার লাখটাই ওখানে ফ্যাক্টর করে গেছে। আচ্ছা, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানকার যিনি বিজেপির মুখ হবেন তার লাখটা ফ্যাক্টর করবে। আচ্ছা, মোদিজি এখনো সরকারে কতদিন থাকবেন এটা ওনার সুস্থতার উপরে নির্ভর করছে, তবে ওনার মোটামুটি শেষ টাইম চলছে, 2-2.5 বছরের মধ্যে হয়তো উনি সরে যেতে পারেন। আচ্ছা, এবার কেন বলছি হয়তো, হ্যাঁ, হয়তো, এই হয়তো কথাটা এখানে আমরা কেন বলছি, কারণ হচ্ছে দেখুন, সর্বভারতীয় স্তরে যারা নেতা, যেমন রাহুল গান্ধী, ওনার কুষ্টি আমি দেখেছি। নরেন্দ্র মোদীর কম্পিটিটর হিসেবে সেই স্ট্রং কুষ্টি ওনার নেই যে ভাগ্যের দৌড়ে মোদীকে হারিয়ে দেবে। সেই দশা, সেই সময় কোনোটাই চলছে না। আমি, যে কারণে মোদীজি সরকারে আছেন, হ্যাঁ, বা আগামী 2-3 বছর 5 বছর মোদীজি যে থাকবেন, সেটা এই কারণেই থাকবেন, তার আচ্ছা, শত্রু পক্ষের যারা রাজা, রাজার রাজার যুদ্ধ তো, হুম,
অ্যাকচুয়ালি এখন আমরা বলি মন্ত্রী, প্রধানমন্ত্রী ঠিকই, শত্রুপক্ষের যারা মুখ তাদের ভাগ্য মোদিজির মতো নয়। হ্যাঁ, এটা তো আমি একটা জিনিস বলতে চাই, মানে আমার মানে নরেন্দ্র মোদী ছাড়া মানে অ্যাজ এ পিএম সেরকম কোনো স্ট্রং ক্যান্ডিডেট, মানে সেরকম কোনো স্ট্রং অপোনেন্ট কি উনি উপযুক্ত আমরা দেখিনি, মানে উনি একা মানে রুল করে যাচ্ছেন। এবং আরো একজন শক্তিশালী মুখ, সে বিজেপি থেকেই উঠে আসবে, আচ্ছা নরেন্দ্র মোদীর কম্পিটিটর। এটা আমার অবজারভেশন, নট প্রেডিকশন। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা জিনিস, মানে অনেকজন আমি দেখেছি লোকজন কথা বলে যোগী আদিত্যনাথকে পরের পিএম হওয়া উচিত, এটা কতটা পসিবিলিটি আছে? দেখো, ভারতবর্ষের রাষ্ট্রপুরুষ হচ্ছে শ্রীরামচন্দ্র, হুম রাষ্ট্রপুরুষ। তা রামায়ণ আমরা ছোটবেলায় পড়েছি সকলে। তো তিনি সুশাসনের কথা বলেছিলেন। সুশাসন, প্রজারা ভালো থাকবে, প্রজারা শান্তিতে থাকবে, রাজা কোনো কাউকে ছোট চোখে দেখবে না, রাজার কাছে সবাই সমান, হুম সৎ চরিত্রবান রাজা, আদর্শ রাজা তিনি রাম। সেরকমই ভারতবর্ষে সন্ন্যাসী রাজা হিসেবে আমরা যোগী আদিত্যনাথকে দেখেছি। যোগী আদিত্যনাথ অত্যন্ত ভালো একজন প্রশাসক, অত্যন্ত ভালো একজন দক্ষ রাজা। এবং সত্যি কথা বলতে এই ধরনের যারা মানুষ, যাদের জীবনে সংসারে পাওয়ার কিছু নেই, এনারা তো দেশের প্রধান জায়গায় বসলে দেশের খুব ভালো সময় আসবে। কিন্তু যোগী আদিত্যনাথের ভাগ্যে এখনো সে সময় আসেনি প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হওয়ার মতো, আচ্ছা এখনো আসেনি সে সময়। ও নরেন্দ্র মোদীর পরেই যোগী আদিত্যনাথ, সে সময় এখনো আসেনি। ওনার এই মুহূর্তে কোনো ভালো যোগ নেই যে রাষ্ট্রের জায়গাতে উনি বসতে চলেছেন। আচ্ছা তবে ওনার কুষ্টিতে অবশ্যই যোগ আছে রাষ্ট্রনেতা হওয়ার। উনি আগামী দিন অবশ্যই রাষ্ট্রনেতা হবেন। আচ্ছা, মানে ফিউচারে হয়তো আমরা ওনাকে দেখতে পারি। ভবিষ্যতে যোগী আদিত্যনাথকে দেখতে পারি না, আমরা দেখবো, দেখবো। অবশ্যই ডেফিনেটলি আচ্ছা, দেখবো, কনফার্ম এটা একদম। একদম দেখবো আমরা। আচ্ছা, আহ, অমিত শাহ থেকে কি এক্সপেকটেশন আছে, মানে অমিত শাহ কি আফটার মোদি আসতে পারেন? দেখুন, এটা তো রাজনীতির বিচার, তবে অমিত শাহ তো খুব বড় পোস্টেই আছেন, খুব না, আমি বড় এই পোস্টে। জন্যই বললাম কারণ মোদির পরে যেহেতু উনি মোদির সাথে সবসময় একসাথেই থাকেন, ওদেরকে একসাথেই দেখা যায়, তো একটা কি পসিবিলিটি হতে পারে যে উনি আসতে পারেন মোদির পরে? না, আমি খুব বেশি দেখছি না, আচ্ছা এটা আমি খুব বেশি দেখছি না। কারণ অমিত শাহর কুষ্টিতে যা যোগ, যা ফল, সেই শীর্ষের জায়গায় উনি অলরেডি বিরাজ করছেন। এবং তোমরা শুনলে অবাক হবে, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী অমিত শাহজি হতেন, আহ, অমিত শাহজি অনেক আরো বেশি কঠোর সিদ্ধান্ত নিতে পারতেন হুম মোদিজির থেকেও। কেন বলছি? উম, কুণ্ডলিতে রাহু এবং মঙ্গল তোমাকে কঠোরতা শেখাবে। মঙ্গল এমন একটা গ্রহ, তোমাকে ন্যায়ের প্রতি আপোষহীন সিদ্ধান্ত নিতে শেখাবে। তো অমিত শাহ অ্যাজ এ প্রশাসক হিসেবে অনেক বেশি ওই মঙ্গল রাহু প্রভাবিত ব্যক্তি। নরেন্দ্র মোদী অবশ্যই ব্যক্তি, কিন্তু নরেন্দ্র মোদীর থেকে ওনার ওই জায়গাটা অনেকটাই বেশি। তবে ওই যে বললাম, রাজার হওয়া, প্রধানমন্ত্রী হওয়ার যোগ দরকার হয়, হুম আমি কিন্তু সেটা ওনার মধ্যে দেখিনি। তো অমিত আচ্ছা শাহকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পাবো বলে যেটা এক্সপেকটেশন করছি, সেটা কিন্তু রিয়েলিটি নয়। আচ্ছা। আর আমরা তো 2025-এ মানে অনেক দুর্যোগ, প্লেন ক্র্যাশ ইত্যাদি দেখলাম, 26-এ কি এরকম কিছু দেখতে পারি আমরা? 26-এ ভারতবর্ষে নতুন মুখ। 26-এ আমরা ভারতবর্ষে কোনো নতুন কিছুর উত্থান দেখব, নতুন প্রযুক্তির উত্থান দেখব, প্রযুক্তিগত কারাপশন দেখব, প্রযুক্তিগত বিপদ দেখব। প্রযুক্তির হাত ধরে নতুন রাস্তা চলা শুরু করবে ভারতবর্ষ। আচ্ছা এবং কেবলমাত্র প্রযুক্তি নির্ভর সরকার গঠন হবে ভারতবর্ষে প্রথমবার, শুধু প্রযুক্তির উপর বেস করে। কেন এতগুলো কথা বললাম? টেকনোলজির উপর বেস করে আগামী 2026 ভারতবর্ষ বহু কিছু দেখবে, বহু পরিবর্তন দেখবে। আচ্ছা টেকনোলজিক্যাল ওয়্যার দেখবে, আচ্ছা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখবে, এবং টেকনোলজি পলিটিক্স এবং ডিফেন্সে অত্যন্ত বড় ভূমিকা পালন করতে চলেছে। এবং যে যুদ্ধের অস্থিরতা আমরা 2025 জুড়ে দেখেছি, তা কিন্তু 2026-এ থামবে না, ক্ষান্ত হবে না। আচ্ছা অবিরাম 2026-এও এ জিনিস চলবে। আচ্ছা। এবং নতুন শক্তির উত্থান হবে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, রাজদ্রোহিতা আরো বৃদ্ধি পাবে। আর আপনি যেটা বলছেন যে আরেকটা নতুন করে ওয়ার স্টার্ট হওয়ার একটা পসিবিলিটি আছে।
অবশ্যই ওয়্যার স্টার্ট হবে, এবং আমি আবার বললাম টেকনোলজিক্যাল ওয়্যার। আচ্ছা এই ওয়্যারগুলো পারমাণবিক ওয়্যার আর হবে না। আচ্ছা। তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো সম্ভাবনা আর নেই এই পৃথিবীতে, কোনো সম্ভাবনা নেই। যারা ভবিষ্যৎবাণী করেছেন মেলাবেন, আর আমার কথাটাও মেলাতে থাকুন। থার্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা ফিজিক্যালি হাতাহাতি মারামারি না, দেখবো? এটা টেকনোলজির ওয়্যার হবে। বৃহস্পতির যুগ চলছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষুবমূলন যুগ। ঈশ্বর হয়েছেন অজন। এই যুগের প্রভাব প্রযুক্তিগত যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ, ইকোনমিক্যাল যুদ্ধ। আচ্ছা এই পৃথিবীর ইকোনমিক্যাল ওয়্যার হবে, এবং সেখানে সীমান্ত যুদ্ধ হতে পারে। সেখানে দুটো দেশ অংশগ্রহণ করতে পারে। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হতে পারে, চীনের সঙ্গে তো ডেফিনেটলি ভারতের যুদ্ধ হবে। 26 যাওয়ার আ- পসিবিলিটি আছে। হ্যাঁ, অবশ্যই চীনের সাথে অস্থিরতা সর্বদা ভারতের থাকবে, কারণ রাশিগত দিক থেকে চীন এবং ভারত অলরেডি শত্রু। আচ্ছা তো ওই সেখানে যুদ্ধের জায়গা তৈরি হবেই, কিন্তু ওই যুদ্ধ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ যুদ্ধ আর পৃথিবীতে হবে না। এবং পৃথিবীতে আমি আজকে বলে যাচ্ছি, এই আমরা যে আজকে টেকনোলজির এত ডেভেলপমেন্ট দেখছি, এত উঁচু উঁচু বিল্ডিং দেখছি, এই সমস্ত কিছু কিন্তু 2400 সালের পর থেকে ধ্বংস হয়ে যাবে। মানুষ কিন্তু আবার জঙ্গলে বাস করবে, সে পরিস্থিতি আসছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। মানে 2400 এর পর থেকে এটা হয়ে যাবে বলছো? 2400 সালের পর থেকে পৃথিবীতে আর মানুষ বসবাস করতে পারবে না। একটা সময় মানুষ টেম্পারেচারের সাথে নিজেকে মানিয়ে নেবে, তারপরে আবার মহাপ্লাবনের যুগ আসবে। প্লাবিত আচ্ছা হবে গোটা পৃথিবী, সমস্ত কিছু, সমস্ত প্রাণীকুল একদিনে বিনাশ হবে, এবং মানুষ আবার জঙ্গলের জীবনে ফিরে যাবে। 12,000 বছর বাদে বাদে এই মহাপ্লাবন হয়। এই মহাপ্লাবন বা মহালয় হচ্ছে সেই দিন যেদিন আমার তোমার সমস্ত পূর্বপুরুষরা আজ থেকে আনুমানিক প্রায় 11,000 600-700 বছর আগে এই একই দিনে মারা গিয়েছিল এই প্লাবনে, যেটিকে আজও আমরা মহালয় বলে পালন করি। দুর্গাপুজোর সঙ্গে কিন্তু মহালয়ের কোনো যোগ নেই। মহা প্লাস আলয় নয়, মহা প্লাস লয়। লয় মানে ধ্বংস। আলয় শব্দের অর্থ বাড়ি, আর লয় মানে ধ্বংস, মহালয়। প্রাণীকুল ধ্বংস হয়ে গেছিল, মানুষ কয়েকজন প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল। ধরো আজকের এই যুগে যদি মহালয় হয়, সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, কয়েকজন মানুষ পৃথিবীর ভৌগোলিক কোন স্থানে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে বেঁচে রইলেন। তারা কি দেখবে? লন্ডভন্ড হয়ে যাওয়া পৃথিবী, থাকার জায়গা নেই, খাওয়ার মতো কিছু নেই। প্রাণ বাঁচানোর আকুল লড়াই করে তারা শুধু নিজেদের বাঁচিয়ে রাখলো। খিদা নিবারণের জন্য জলজ প্রাণীকে শিকার করে খাওয়া শুরু করলো। কালের নিয়মে তারা একদিন মারা গেল, কিন্তু তাদের যে ভবিষ্যতের বীজ, তাদের সন্তানরা দেখলো কি? তার সন্তানরা দেখলো একটা জঙ্গলের পৃথিবী। তারা শুধু কানে শুনে গেল তাদের বাবা মার কাছ থেকে, এই পৃথিবীতে এত কিছু ছিল, এভাবে মহাপ্লাবন হয়েছিল। আচ্ছা এবং ওই মহাপ্লাবনের যুগে পরম ব্রহ্মকে জল অর্পণ করা হয়েছিল, ঈশ্বরের নাম হয়েছিল পিতৃগণ। এই একই কারণে আজও ওই একই তিথিতে পিতৃপক্ষ হয়। ভাদ এক যেটা আমরা করি, পিতৃগণ দেবতাকে তর্পণ করি তর্পণ করি, অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষের সকলের বিনাশের দিন, শুধু পিতার নয়, পিতৃতর্পণ নয়, পিতৃগণ দেবতার নামে অর্পণ। আচ্ছা ঈশ্বরের নাম হয়েছিল পিতৃগণ। এবং ওই যুগে ঈশ্বরকে যজ্ঞতে আহুতি দেওয়া যায়নি, কারণ পৃথিবী জলপ্লাবিত। যজ্ঞ করবে কোথায় মানুষ? মানুষ কোনো ক্রমে বেঁচে আছে, কয়েকজন মানুষ পৃথিবীতে বেঁচে ছিল মাত্র, কয়েকটা গবাদি পশু বেঁচে ছিল, বহু প্রাণী বিলীন হয়ে গেছে ওই সময়। আচ্ছা, এটাতে আমার একটা কোশ্চেন। 2026-এর মতন এইবার কি কোনো রকম ন্যাচারাল ডিজাস্টার হওয়ার চান্স আছে? 2025 যেরকম আমরা দেখলাম। ন্যাচারাল ডিজাস্টার, এটার জন্য জ্যোতিষ গণনারও খুব প্রয়োজন নেই। ন্যাচারাল ডিজাস্টার এখন চলবে, আচ্ছা যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূকম্প চলবে। যেমন তোমাকে বলছি, একাধিক তুফান, সাইক্লোন, এগুলো কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেবে। আজকে যে কলকাতা দেখছো, কিছু বছরের মধ্যে সেই কলকাতা তার অস্তিত্ব হারাবে। আজকে যে দীঘার সমুদ্র সৈকত দেখছো, তা বিলীন হয়ে যাবে, সমুদ্রের তলায় হারিয়ে যাবে। পৃথিবীর ভূগোল চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা অলরেডি শুরু হয়েছে ধীরে 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 ধীরে। তো বহুদ্বীপ ধ্বংস হয়ে যাবে। 2000
পঁচিশে যেরকম একটা প্লেন ক্র্যাশ দেখলাম, সেরকম কি কিছু বিরাট বাজে ইনসিডেন্ট হতে পারে এই বছর? ট্রেন দুর্ঘটনা ঘটবে, ট্রেন দুর্ঘটনা? ভূমিকম্প হবে, আচ্ছা। রাজনৈতিক কারণে বিরাট অস্থিরতা তৈরি হবে, জাতি জাতিগত অস্থিরতা, ধর্মগত অস্থিরতা বাড়বে। আচ্ছা, আমরা মানে 2026টা মানে 2025 থেকে ডিফারেন্সটা কোথায় আছে, মানে কোনো কিছু আছে যেটা? মঙ্গলের বছর ছিল সংখ্যাতত্ত্বের পিছনে, মঙ্গল পাপগ্রহ, সে যুদ্ধকে ইন্ডিকেট করে, লড়াইকে ইন্ডিকেট করে। রবিও পাপগ্রহ, এবছরটাও সেমই চলবে, বরং এ বছরে অনেক কঠিন সিদ্ধান্ত, অনেক রাজদণ্ড এবছরে বহু মানুষের মাথায় খাড়া হয়ে ঝুলবে। আচ্ছা, আই গেস রবি আর মানে রবি আর মঙ্গল দুটোই একটা অ্যাগ্রেশন বা একটা লিডারশিপ পাপগ্রহ, ইগো। রবি, মঙ্গল, শনি, হুম। রাহু, কেতু, পাপগ্রহ। পাপগ্রহগুলোর বছরে কিন্তু তার একটা প্রভাব গোটা বিশ্বের উপরে পড়ে, এবং সেখানে কিন্তু পাপ ফলই বেশি লাভ হয়। আচ্ছা, এই বছর যারা মানে কোনো নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করছেন, মানে যেটা বিজনেস হোক, জব হোক, সেটা সেটা কোন ফিল্ডে এই বছর বেশি উন্নতি দেখতে পাবে মানে মানুষরা? শুধু এই বছর না, 2025 থেকে নিয়ে 2045 আমরা পুরোপুরি চলে যাচ্ছি ধীরে ধীরে টেকনোলজিক্যালের দিকে। যত বেশি টেকনোলজিকে আমরা অ্যাডপ্ট করব, যত বেশি সোশ্যাল মিডিয়াকে অ্যাডপ্ট করব, যত বেশি পুরাতনকে পরিত্যাগ করে নতুনকে ধরবো, যত বেশি ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দেব, তত বেশি বিজনেসে আমরা গ্রো করব। আচ্ছা। এআই আরো আপডেট হতে থাকবে, হুম। এবং আগামী দিনে এমন কিছু রোবট আসবে যেগুলো বহু বহু সমস্যার সমাধান করে দেবে। এগ্রিকালচারে তার প্রভাব তো শুরু হয়েই গেছে, এক্স্যাক্টলি। এবং আমরা টেকনোলজিক্যাল ব্যবহার ভারতবর্ষে আগামী দিন আরো বহু নেসেসারি সেক্টরে দেখতে পাবো। এলএলবি তে দেখতে পাবো, মেডিকেলে দেখতে পাবো। একটা বড় শ্রেণীর মানুষের কাছ থেকে কর্ম চলে যাবে, কর্মহীন হয়ে যাবে। আর একটা প্রযুক্তির উত্থান হবে, এবং এই প্রযুক্তির হাত ধরে আপকামিং জেনারেশন তারা কোথায় অনেক উপরে উঠবে। এটা প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে বেশি করে অ্যাকসেপ্ট করো। আচ্ছা, মানে যারা নতুন একে অ্যাকসেপ্ট করে তারা এগিয়ে যাবে, না হলে এখন আর কিছু করার নেই। কিচ্ছু করার নেই, পুরাতনের পতন বারবার হচ্ছে। তুমি যত পুরাতনকে ধরে থাকবে তত পতন হবে। যেমন যখন কয়লা খনিতে শ্রমিকরা খনন কাজ চালাতো, তখন শ্রমিকরা তার জন্য অর্থ পেত, দিন রুজি রুটি পেত। কিন্তু যখন ওই মেশিন আসলো, তখন একটা মেশিন 1000 শ্রমিকের কাজ করে দিত, স্বাভাবিকভাবে শ্রমিকের প্রয়োজনীয়তা ফোরালো। সেরকম টেকনোলজি আসছে, এখন একটা টিচার 500 জন টিচারের কাজ করতে পারে। হ্যাঁ। তাই ডিমান্ড ডিমান্ডটা পুরোপুরি কমে আসবে কিছু কিছু সেক্টরে, কিছু কিছু সেক্টর নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি কয়েকটা জায়গায় শুনছিলাম, মানে কয়েকজন বলছিল যে কিছু বছর পরে হয়তো মানুষকে আর মানে কোনো রকম জব করার দরকারই পড়বে না। মানে আমরা এখন জব করছি কারণ আমাদের কিছু একটা সার্ভিস প্রোভাইড করছি, সে আমাদের তাই জন্য পে করছে। যে এআই এর জন্য সবকিছু আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবল, সব নিজে নিজেই করে নিতে পারবো, বা একটা হুকুমেই রোবট হোক বা যে কোনো এআই ডিভাইস হোক, সে নিজেই করে দিতে পারবে। আমাদের আর সেরকম ভাবে অ্যাক্টিভলি জব করার, বিজনেস করার দরকার পড়বে না। এটা তোমার কতদূর ঠিক মনে হয়? একদমই ঠিক। কারণ একদমই ঠিক। একদমই ঠিক, কারণ আমার খুব মনে আছে লকডাউনের সময় যারা জ্যোতিষী তারা ভালো করে জানবে, প্রচুর মানুষ তারা অনলাইনে প্রেডিকশন শুরু করেন তখন থেকে। হ্যাঁ। এবং আজকে বহু অ্যাপ আছে এবং বহু কিছু আছে যেখানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনটা যদি ঘরে বসে দিতে পারি, এবং সেগুলো অ্যাকুরেট মেলানো হচ্ছে বলে এত মানুষ সেগুলো করছে, হুম। এত জ্যোতিষীর কাছে যাচ্ছে। তাহলে আজকে ইউটিউবারের সংখ্যা বেড়েছে, ব্লগারের সংখ্যা বেড়েছে, এবং কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়েছে। তাহলে মানুষ তার প্রফেশনকে লাস্ট 4-5 বছরে কনভার্ট করে নিয়েছে। এবং আমি বারবার বলছিলাম এটা প্রযুক্তির যুগ। তো তুমি হুম। যেটা বলছো এআই আগামী দিনে যা ডেভেলপ করবে, তাহলে প্রযুক্তিগত সেক্টরেই মানুষকে থাকতে হবে, সে তুমি যাই করো, এবং বহু পেশা হারিয়ে যাবে। এটা প্রতি যুগেই হয়, এ যুগেও হবে। আচ্ছা, মানে আমরা একটা নতুন একটা শিফট দেখছি এখন, একটা একদম। যে একটা, কারণ 90s এর পর থেকে, গুগল ডিসকভারির পর থেকেও তো খুব একটা যে আমরা দেখেছি সেটা না, কিন্তু না, এই লকডাউনের পর থেকে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের দেশ কি, আমরা যেরকম একটা গ্লোবাল পাওয়ার হতে চাইছি, ডেফিনেটলি আমরা সেদিকে মুভ করছি, বাট আমাদের সেই একটা স্ট্যান্ড, মানে যেখানে একটা
হয় না, বলে না যে একটা অথরিটি যেটা থাকে সেটা আমরা কবে পাবো, মানে একটা সেই পজিশনটা। এখন রাজা আছে, এরপরে রাজার রাজা আসছে, রাজার রাজার আসা অব্দি অপেক্ষা করো। সম্রাট অশোক এক বিরাট যুদ্ধ করেছিলেন, যুদ্ধের পরে উনি ব্যথিত হন এবং অষ্টাঙ্গ মার্গ এবং বৌদ্ধ ধর্মকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেন। পৃথিবীতে সেই রাজার রাজারা যখন আসেন, নতুন মতবাদ ছড়িয়ে দেন, নতুন ধর্মের উদ্ভব হবে ভারতবর্ষে, সেটা অবশ্যই সনাতন মতবাদ থেকেই বেরিয়ে। এবং সেই ধর্ম, সেই কালচার, যেটা আমরা এতদিন ধরে চলে আসছি, সেই কালচারকে পুনরুদ্ধার করবেন আরো এক রাজার রাজা। তাকে আমরা কোন ইয়ারে দেখতে পাবো? তাকে আমরা 2072-এর আগে দেখতে পাচ্ছি না, কোনোভাবেই না। আচ্ছা, এটা কি আমাদের দেশের চার্ট দেখে বোঝা যাচ্ছে যে একজন একদম মহান আসবে? একদম একদম, যতক্ষণ না 2072 আসছে আচ্ছা। সেই ব্যক্তি আসবে না। তবে হ্যাঁ, নরেন্দ্র মোদী বা তার পরবর্তীকালেও আগামী দিন যে রাজনৈতিক দল থেকেই যারাই আসবেন, দেশের তরুণ এবং যুব সমাজ তার থেকে অনেক বেটার কিছু এক্সপেকটেশন করবেন। এবং ভারতবর্ষের আগামী দিন যে ভাগ্য আমরা দেখছি, তাতে খুব উজ্জ্বল ভাগ্য। ভারতবর্ষ বিশ্বগুরুই হবে, সেদিকেই ভারতবর্ষ এগোচ্ছে। আচ্ছা, আজকের পডকাস্টটা খুব সুন্দর হলো, ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আশা করি তোমার সাথে আরেকবার একটা পডকাস্টে আমাদের দেখা হবে। নিশ্চয়ই। আজকের জন্য ধন্যবাদ সবাইকে, নমস্কার। নমস্কার।